খেয়াল করবেন, আমাদের 2 নম্বর ক্লাস ফিনান্সিয়াল ম্যাথ আমরা করছিলাম, বা ম্যাথমেটিক্স অফ ফিনান্স। দুইটা অঙ্ক প্রায় আসে এখান থেকে। দেখেন বলা আছে, একটি মেশিনের মূল্য 97,000 টাকা। মেশিনটি অকেজো হওয়ার পর যন্ত্রাংশের মূল্য হিসেবে 2,000 টাকা পাওয়া যায়। একটি নতুন মেশিন ক্রয় করার জন্য মুনাফা হতে বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদে 5,960 টাকা করে জমা করে একটি তহবিল গঠন করতে হবে, বা করা হলো। মেশিনটির আয়ুষ্কাল নির্ণয় করো। তাহলে মূলত এখানে বলছে কি মেশিনটির আয়ুষ্কাল নির্ণয় করতে। কিন্তু এখানে একটা বিষয় খেয়াল করতে হবে। বলছে একটি মেশিনটির মূল্য 97,000 টাকা, আবার বলছে মেশিনটি যখন অকেজো হয়ে যাবে তখন মেশিনটির যে ভগ্নাবশেষ মূল্য, অর্থাৎ যে মেশিনটিকে বিক্রয় করে কত টাকা পাওয়া যাবে, 2,000 টাকা পাওয়া যাবে। বলছে একটি নতুন মেশিন ক্রয় করার জন্য মুনাফা থেকে 5% সুদ, তাহলে এটা হচ্ছে আর এর মান। এখন এই যে অংশটা দেওয়া আছে দেখেন, 97,000 টাকা আর 2,000 টাকা, তাহলে আমার বলছিল কি একটি নতুন মেশিন ক্রয় করার জন্য লাভের অংশ থেকে 5% চক্রবৃদ্ধি সুদে 5,960 টাকা জমা করবে। মেশিনটার আয়ুষ্কাল নির্ণয় করতে হবে, তাহলে এটা হচ্ছে এর মান। দেখেন আমাদের কাছে বলছে, এখানে একটু দেখি এস এফ, এই সিঙ্কিং ফান্ড কিভাবে আসছে। মনে রাখতে হয় যে আমরা নর্মালি দেখেন, যদি কখনো ভবিষ্যতের কোনো তথ্য চাই তাহলে সেটাকে আমরা ভবিষ্যৎ মূল্য বলি, কিন্তু এই ভবিষ্যৎ মূল্যটার উদ্দেশ্যটা যদি নির্দিষ্ট থাকে তাহলে সেটাকে আমরা ভবিষ্যৎ মূল্য না বলে, অর্থাৎ এফভি না বলে এস এফ বলবো। দেখেন এস এফ আর এফভির কাজ কিন্তু একই, কিন্তু যদি কখনো আমাদের উদ্দেশ্যটা নির্দিষ্ট থাকে তাহলে আমরা তাকে বলবো এস এফ, আর যদি কখনো উদ্দেশ্যটা নির্দিষ্ট না থাকে তাহলে তাকে বলবো আমরা এফভি। তাহলে এস এফ আমরা দেখেন 97,000 -2,000, এই -2,000 হওয়ার কারণ কি? কারণ আমার বলছিল যে 97,000 টাকা মেশিনটির মূল্য, কিন্তু যে মেশিনটি আমাদের ছিল ওই মেশিনটি বিক্রি করে আমরা 2,000 টাকা পাবো। এই কারণে ওইখান থেকে 97,000 থেকে 2,000 টাকা বাদ দিচ্ছি। তাহলে তখন আমার নতুন করে প্রয়োজন হচ্ছে 95,000 টাকা। এই কারণে এই 95 টাকা আসছে, 95,000 টাকা আসছে। পরবর্তী দেখেন বলছে 5% চক্রবৃদ্ধি সুদ আর এর মান 5,960 টাকা করে জমা করতে হবে, তাহলে এর মান। এখন বলছে যে তহবিলটি আমাদের যেটা আছে তার আয়ুষ্কাল নির্ণয় করো। যদি গঠন করতে চাই তাহলে আয়ুষ্কাল, অর্থাৎ আয়ুষ্কাল বলতে আমার কি বলছে, এন এর মান নির্ণয় করতে বলছে। বলেন এই অংশটাও কারো কোনো প্রশ্ন আছে, মান যেগুলো লিখছি আমরা? না ভাইয়া। আচ্ছা, দেখেন আমরা এসএফ, এই এসএফ এর সূত্র হচ্ছে এফভি অ্যানুইটি, যে সেটা ছিল আমাদের। এই এফভি অ্যানুইটির যে 4টা সূত্র আছে, এখানে সেম 4টা সূত্র এখানে ব্যবহার হবে। এখানে আমাদেরকে মনে রাখতে হবে তথ্য এম আসছে কিনা। এম আসলে একটা, এম না আসলে একটা। পরবর্তীতে আমাদের বছরের শুরু কি শেষ এটাও দেখতে হবে। কিন্তু এখানে আমি কি বলছি যে এফভি অ্যানুইটি আর এসএফ সেম জিনিস। তাহলে শুধুমাত্র আমরা উদ্দেশ্যটা নির্দিষ্ট হলেই এসএফ লিখবো, আর নতুবা এফভি লিখবো। তাহলে দেখেন আমাদের কাছে এখানে উদ্দেশ্যটা নির্দিষ্ট ছিল, তাই আমরা এখানে এস এফ দিয়ে শুরু করছি অঙ্কটা। তাহলে আমাদের প্রত্যেকটা মান দেওয়া আছে, আমরা দেখেন ক্যালকুলেশন করছি। এখানে দেখেন আমাদের দেওয়া আছে 95,000 টাকা, 5,960 ভাগ 0.05। পরবর্তীতে 1 প্লাস আর এর মান 0.05 টু দি পাওয়ার এন -1, আমাদের এন এর মান বের করতে হবে। আমরা দেখেন ক্যালকুলেশন করলাম। পরবর্তী অংশে দেখেন এখানে আসছে আমাদের, এখানে লগ এন্টিলগ, আমরা যেমন এন এর মান আর এর মানের ক্ষেত্রে কিন্তু আমরা শিখছি এর আগেই প্রথম ক্লাসটাতে, যেখানে এন এর মান এবং আর এর মান কিভাবে বের করতে হয়। হুম। দেখেন ঠিক সেভাবে আমরা উভয় পক্ষে লগ নিলাম, কারণ লগ নেওয়ার কারণ কি? লগ নেওয়ার কারণ হচ্ছে আমরা যখন পাওয়ার থাকে সেই পাওয়ারটাকে সামনে নিয়ে আসতে গেলে অবশ্যই লগ ব্যবহার করতে হয়। দেখেন ক্যালকুলেশন করে এন এর মান আসছে কত, 12.013। তাহলে আমি বলছিলাম এন এর মান আর এর মান আমরা যা আসবে সেটা রাখবো, এন এর মান আর এর মানকে আমরা পরিবর্তন না করার চেষ্টা করব। তাহলে অঙ্কটার এখানে দেখেন 12.01 আসছে। তাহলে 12 অর্থাৎ পয়েন্টের পরে যদি শূন্য থাকে তাহলে ওই অংশটা না লিখলেও কোনো সমস্যা নেই। কিন্তু পয়েন্টের পরে যদি শূন্য না থেকে পয়েন্টের পরে 1 2 3 যা কিছু থাক না কেন, তাহলে কিন্তু অবশ্যই সেটাকে গ্রহণ করতে হবে। এটাকে আমি অথবা এন সমান 12 বছরও লিখতে পারতাম। বলেন কারোর কোনো প্রশ্ন আছে কিনা? না ভাইয়া। আচ্ছা, পরবর্তী দেখেন ভাইয়া, আমাদের বারোর পরে যদি মানে শূন্য না থেকে অন্য সংখ্যা থাকে তাহলে? 12-র পর তাহলে সেটা রাখতাম। দেখেন 12-র পরে যদি 1 থাকতো তাহলে কিন্তু রেখে দিতাম, অর্থাৎ পয়েন্টের পরে।
পয়েন্টের পরে 1 2 3 যাই থাক না কেন রাখবো, পয়েন্টের পরে 0 থাকলে না রাখলেও কোনো অসুবিধা নেই। জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, দেখেন এখানে দুইটা অঙ্ক দেওয়া আছে। দেখেন বলছে একটি মেশিন কিনতে কোম্পানিকে 93,000 টাকা দিতে হয়। মেশিনটির কার্যকর আয়ুষ্কাল 12 বছর ধরা হয়েছে। ধার্য মূল্য যদি 3,000 টাকা হয়, তবে একটি নতুন মেশিন ক্রয়ের জন্য লাভের অংশ থেকে প্রতি বছর শেষে কত টাকা 9% চক্রবৃদ্ধি সুদে জমা রাখতে হবে। তাহলে এখানে 93,000 টাকাটা আমার মূল্য। দেখেন আমি 3,000 টাকা পাচ্ছি। ধার্য মূল্য ভগ্নাবশেষ মূল্য একই কথা। তাহলে 3,000 টাকা পাইলে 3,000 টাকা বাদ। তাহলে হচ্ছে কত, এসএফ সমান 90,000 টাকা। 12 বছর ধরে, 12 বছর ব্যবহার করছি, 12 বছর এনের মান। এবার বলছে যে ক্রয় মূল্য হতে লাভের অংশ শেষে প্রতি বছর শেষে কত টাকা করে জমা রাখে 9% চক্রবৃদ্ধি। তাহলে আর মানের মান 9%, কত টাকা করে জমা রাখতে হবে, অর্থাৎ এর মান নির্ণয় করতে হবে। ঠিক আছে, অর্থাৎ সেম সূত্র, আমরা এর মানটা নির্ণয় করব। করা যাবে না? জি ভাইয়া। আচ্ছা, ভাই আমাদের ক্যালকুলেশন করবেন পরীক্ষার কিন্তু এই অঙ্কগুলা। হ্যাঁ ভাই বলেন। ভাই আমাদের প্রশ্নে কি ভাই বাংলায় এরকম অঙ্ক আসবে? হ্যাঁ, এটা বাংলায় আসে, এটা বাংলায় আসে। ফিনান্সে ইংলিশে আসে, ডিজিটগুলো ইংলিশে আচ্ছা থাকতে পারে। ভাইয়া, প্রশ্নে যে বাংলায় লিখছে 97,000 টাকা, আমরা কোশ্চেনে কি মানে বাংলায় লিখতে পারি নাকি ভাই ইংলিশ না, ইংলিশে না লিখতে না, হবে? কোশ্চেন অবশ্যই ইংলিশ। কোশ্চেনে কোনো ডিজিট বাংলায় লিখবেন না, কোনো ডিজিট বাংলায় লিখবেন না কোশ্চেনে। ঠিক আছে। জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, আরেকটা অঙ্ক আছে দেখেন। দেখেন এটা বলছে একটি কোম্পানি 1 লাখ টাকা মূল্যের সম্পত্তি 25 বছরে প্রতিস্থাপনের জন্য একটি তহবিল গঠন করতে চায়। যদি সুদের হার 3% হয়, তাহলে মুনাফা থেকে কি পরিমাণ অর্থ প্রতি বছর শেষে সঞ্চয় করতে হবে। তাহলে এখানে বলছে কি, 1 লাখ টাকা মূল্যের সম্পত্তি, তাহলে এই 1 লাখ টাকা হচ্ছে এসে 25 বছর ধরে, 25 বছরে প্রতিস্থাপন করবে, তাহলে এটা এন এর মান। বলছে যে সুদ বছরে সুদের হার 3%, আর এর মান 3%, মুনাফা থেকে কি পরিমাণ অর্থ 25 বছর সঞ্চয় করতে হবে। তাহলে এখানেও এ সমান হট। শুধুমাত্র এখানে দেখেন ধাতু মূল্য বা ভগ্নাবশেষ মূল্য যেমন আমার আগের দুইটা অঙ্ক বলা ছিল, এখানে আর সেটা বলা নেই। আচ্ছা, তাহলে দুটো অঙ্ক বাসার কাছে থাকলো। পরবর্তীতে যাচ্ছি। ভাইয়া হ্যাঁ এটা ভাই বলেন। হ্যাঁ ভাইয়া বলেন। এসএফ না ধরে এফবি ধরে করতে পারবো না? আমি যখন একটু আগে বললাম, যদি কখনো আমার উদ্দেশ্যটা নির্দিষ্ট থাকে, তাহলে এফভি অ্যানুইটির পরিবর্তে এসএফ ধরা ভালো। ঠিক আছে, উদ্দেশ্যটা নির্দিষ্ট, এটা মাথায় রাখবেন। উদ্দেশ্যটা নির্দিষ্ট, দেখেন এখানে বলছিল একটি কোম্পানি 10 লাখ টাকা মূল্যের সম্পত্তি প্রতিস্থাপন করবে 25 বছরে। তার মানে উদ্দেশ্যটা আমার নির্দিষ্ট হয়ে গেছে। এই কারণে এসএফ অর্থাৎ সিঙ্কিং ফান্ড। মনে রাখতে হবে এখানে তিনটা কথা থাকে: তহবিল, যন্ত্রপাতি পুনঃস্থাপন, অথবা যে কোনো একটা উদ্দেশ্যকে সামনে রেখে কাজ করা। এই কয়টা তথ্য দেওয়া থাকলে আমরা এফভি অ্যানুইটির পরিবর্তে এসএফ লিখবো। অথবা যদি এরকম মনে হয় যে আমি এফভি অ্যানুইটিও বুঝতে পারছি না, এসএফও বুঝতে পারছি না, তাহলে আমি এভাবেও লিখতে পারি, এফভি অ্যানুইটি অবলিক দিয়ে এসএফও লিখতে পারি। ঠিক আছে, এই কনসেপ্টটা ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন আছে নাকি? জি ভাইয়া, ক্লিয়ার আমার। আচ্ছা, পরবর্তীতে যাই। এখানে খেয়াল রাখতে হবে, আপনার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট দুইটা অঙ্ক কনফার্ম পাতে পারেন আপনারা। দেখবেন আপনাদের যে বোর্ড আছে, বোর্ডের যে কোশ্চেন গুলো দেখলেই বুঝতে পারবেন প্রত্যেকটা কোশ্চেনে দুইটা করে অঙ্ক আছে। হয় পার্ট এই 10 মার্কসের দুইটা দেওয়া আছে, অথবা পার্ট বিতে একটা দেওয়া আছে, পার্ট সিতে একটা দেওয়া আছে। 10 মার্কস দুইটা বলতে কি, পার্ট সিতে যে একটা অঙ্ক 10 মার্কস, দুইটা অঙ্ক দিয়ে, অর্থাৎ 5 5। অথবা একটা 4 আছে, একটা 5 আছে, পার্ট বিতে একটা, পার্ট সিতে একটা। এভাবে অঙ্কটা আসে। দেখেন এখানে বলছে যদি 1,000 টাকা 5 বছরের জন্য 8% হারে ত্রৈমাসিক চক্রবৃদ্ধি সুদে বিনিয়োগ করা হয়, তবে কার্যকরী সুদের হার কত। তাহলে আমার এখানে জানতে চাচ্ছে কি কার্যকরী সুদের হার। এই কার্যকরী সুদের হার জিনিসটা কি? দেখেন কার্যকরী সুদের হার বলতে বোঝাচ্ছে ইআইআর, ইফেক্টিভ ইন্টারেস্ট রেট। ইফেক্টিভ ইন্টারেস্ট রেট, এই যে কার্যকরী সুদের হার অংশটা আছে আপনার কাছে, এটাকে যদি আমি ক্যালকুলেশন করতে চাই, তাহলে কি বললাম সূত্র, ইআইআর, ইফেক্টিভ ইন্টারেস্ট রেট। দেখেন ইফেক্টিভ ইন্টারেস্ট রেট আমাদের কাছে মান দেওয়া আছে কি কি তাহলে, এই যে অঙ্কটা আমরা করছিলাম এই অঙ্কে আমাদের মান দেওয়া আছে 1,000 টাকা মূল্যের সম্পদ। তাহলে 1,000 টাকার এই মুহূর্তে 5 বছরের জন্য এনের মান, পরবর্তীতে 8% ত্রৈমাসিক চক্রবৃদ্ধি, দেখেন 8%, তাহলে 8 হচ্ছে আর এর মান,
পার্সেন্টেজ। ত্রৈমাসিক তার মানে 3 মাস পর পর, তাহলে 3 মাস পর পর বলতে এম এর মান 4 বিনিয়োগ করা হয়, তবে কার্যকরী সুদের হার কত? কার্যকরী সুদের হার কি? ইআইআর সমান হট, দেখেন এখানে আমরা যে সূত্রটা লিখছি, সমাধান আমরা জানি ইআইআর ইফেক্টিভ ইন্টারেস্ট রেট, ইআইআর সমান হট পিভি সমান 1000, এন সমান 5, আর সমান 0.08, এম সমান 4। যদি আমরা ক্যালকুলেশন করি, দেখেন ইআইআর এর সূত্র কি? ইআইআর সমান 1 + r/m পাওয়ার m-1 গুণ 100। এই সূত্রটা পার্ট এতে আসে মাঝে মাঝে। তখন দেখেন আপনি যখন এখানে সূত্র লিখবেন তখন এই 100 গুণ না দেখালেও সমস্যা নেই, কিন্তু যখন পার্ট এতে দেখবেন সূত্রটা, তখন অবশ্যই আপনাকে 100 গুণ করে দেখাতে হবে। ঠিক আছে, তাহলে দেখেন আমরা এই অংশটায় মান বসাচ্ছি। মান আমাদের কি কি আছে? ইআইআর সমান 1 + r/m পাওয়ার m-1 গুণ 100। আমরা মানগুলো দিলাম, দেখেন ক্যালকুলেশন করে আসছে ইআইআর সমান 8.24%। তাহলে এই যে 8.24%, এটাকে বলা হচ্ছে কি কার্যকরী সুদের হার। একটা বিষয় মাথায় রাখবেন, যদি কখনো অঙ্কে আপনাকে কার্যকরী সুদের হার নির্ণয় করতে বলে, তাহলে কার্যকরী সুদের হার সর্বোচ্চ আপনার যে সাধারণ সুদের হার আছে এর থেকে সর্বোচ্চ 1% বেশি হতে পারে, তার বেশি হবে না। ঠিক আছে। জি ভাইয়া। আচ্ছা, প্রশ্ন আছে এখানে কারোর? এখানে আরেকটা সূত্র আছে, সাময়িক সুদের হার আসে মাঝে মাঝে। সাময়িক সুদের হারকে পিআইআর দ্বারা প্রকাশ করা হয়। এই পিআইআর এর সূত্র হচ্ছে r/m গুণ 100। এটা আছে, অঙ্ক একটা আছে এর পরবর্তীতে। আচ্ছা, পরের অঙ্কে যাচ্ছি তাহলে। দেখেন এখানে কি বলছে। এখানে বলছে আপনাকে যে একজন লোক 20,000 টাকা, তার কাছে আছে কত টাকা? 20,000 টাকা। এই 20,000 টাকা, 1 মিনিট, হ্যাঁ দেখেন তাহলে কি বলছে। বলছে যে একজন লোক 20,000 টাকা 8%, 4% হারে ধার করলো। তাহলে হুম, সে 20,000 টাকা ধার করছিল 4% সুদে। বলছে যে বছর শেষে বছর শেষে 10টি কিস্তিতে মূলধন ও সুদের টাকা পরিশোধ করার প্রতিশ্রুতি দিল। তাহলে এখন বলছে 10টি কিস্তিতে তার এই টাকাটা সে পরিশোধ করবে। বার্ষিক কিস্তির পরিমাণ কত? তাহলে 10টি কিস্তি দেখেন বছর শেষে একটা করে দিচ্ছে। তার মানে প্রত্যেক বছর ওই ব্যক্তি কয়টা করে কিস্তি দিচ্ছে? একটা করে, 10টা বছর। যখনই আমার অঙ্কে কিস্তি কথাটা আসবে, তখন যে পিভি অথবা এফভি থাকবে, সেটাকে আমি পিভি এফভি লিখবো না, লিখবো পিভি অ্যানুইটি অথবা এফভি অ্যানুইটি। দেখেন তাহলে এখানে আমার ছিল 20,000 টাকা ধার করেছিল, তাহলে এটাকে আমি আর নর্মাল পিভি লিখছি না, আমি লিখবো কি পিভি অ্যানুইটি। পরবর্তীতে আমার 4% আছে, 10 বছর আছে, দেখেন মান দেওয়া আছে। তাহলে আমার কাছে যে সকল তথ্য ছিল, পিভি অ্যানুইটি ছিল 20,000 টাকা, এর মান আমাকে বের করতে হবে, এন এর মান 10, কারণ 10টি কিস্তির কথা বলছিল, আর সমান 4%। আমরা দেখেন ক্যালকুলেশন করব, তাহলে এর জন্য সূত্র লিখলাম পিভি অ্যানুইটি সমান a/r 1 - 1/1 + r⁴ দেখেন প্রত্যেকটা মান আমার কাছে আছে এ ব্যতীত। তাহলে আমি মানগুলা লিখলাম। ক্যালকুলেশন নিয়ে তো মনে হয় আপনাদের কোনো প্রশ্ন থাকার কথা না, কারণ এই ধরনের ক্যালকুলেশন আপনারা ফিনান্সে শিখছেন নাকি? জি ভাইয়া। আচ্ছা, তাহলে এখানে এর মান আসছে কত? 2,466 টাকা। একটা অঙ্ক এখানে আছে বাসার কাজ, দেখেন বলছে কি যে একজন লোক 6% সুদে 6,000 টাকা ধার করে বা গ্রহণ করে, এবং ওই যে অভিজ্ঞা লেখা আছে ওই জায়গা হবে প্রতিজ্ঞা, ওইটা একটু ভুল আছে। প্রতিজ্ঞা করে যে সে 20 বাৎসরিক কিস্তিতে উক্ত ধার পরিশোধ করবে
যার কিস্তি প্রথম বছরের শেষে শুরু হয়। বার্ষিক কিস্তির পরিমাণ কত? আচ্ছা, আপনাদের কাছে যদি একটু প্রশ্ন করি এখানে, আমার বলছে কি বার্ষিক কিস্তি প্রথম বছরের শেষে শুরু হয়, তাহলে এটা কি শুরুর সূত্র হবে নাকি শেষের সূত্র হবে? শেষের শুরুর সূত্র। সূত্র। না, ভালোভাবে বোঝেন। বলছে কি বছরের শেষে শুরু হয়, তার মানে কি শেষে শুরু হয়, শেষ। আপনাকে বিভ্রান্ত করার জন্য বলছে এটা, ভালোভাবে বোঝেন, তাই না? মূলত টাকাটা দিচ্ছে কখন? জি। শেষে। টাকাটা দিচ্ছে কিন্তু শেষে। তাহলে ওখানে আপনাকে বিভ্রান্ত করার জন্যই ওই শেষে শুরু হয় বলছে। ঠিক আছে? কারো কোনো বুঝতে অসুবিধা আছে যে অঙ্কটা শেষের? না ভাইয়া। আচ্ছা, ঠিক না আছে। ভাইয়া। কিন্তু এটা কিন্তু এই বিবেচনায় রাখতে হবে। আপনি দেখেন প্রথমেই কিন্তু উত্তর দিলেন কি শুরুতে, কিন্তু ওই শেষে শুরু হয়, এটা কিন্তু বুঝে নিতে হবে। আচ্ছা, পরের অঙ্ক। পরে বলছে কি, বলছে কোনো ব্যক্তি 2 লাখ টাকায় একটি বাড়ি খরিদ করে, তাহলে একটা কিনছে, খরিদ করা বলতে কেনা। তাহলে 2 লাখ টাকা দিয়ে সে একটি বাড়ি কিনবে। এবার বলছে সে নগদ 50,000 টাকা পরিশোধ করে, তাহলে 50,000 টাকা সে নগদ দিয়ে দিচ্ছে, এবং অবশিষ্ট অর্থ 3 মাস অন্তর দেয় কিস্তিতে। খুব ভালোভাবে বুঝতে হবে। তাহলে আমার কাছে ওই ব্যক্তি পাবে কত? 2 লাখ টাকা পাইতো, আমি 50,000 টাকা নগদে দিয়ে দিছিলাম, তাহলে পাবে কত টাকা? 1.5 লাখ টাকা। বলছে ওই 1.5 লাখ টাকা 3 মাস অন্তর দেও, তার মানে 3 মাস পর পর দিব, তাহলে 4 বার বছরে। 3 মাস অন্তর দেয় কিস্তিতে 10 বছরে পরিশোধ করবে বলে চুক্তিবদ্ধ হলো, তাহলে 10 বছরে n = 10। যদি অবশিষ্ট অর্থের উপর 12% হারে ত্রৈমাসিক চক্রবৃদ্ধি সুদ ধার্য করা হয়, তবে কিস্তির পরিমাণ কত? তাহলে এখানে চাইছে কি মূলত আমার কিস্তি চাইছে। দেখেন তো আমার কাছে যে মানগুলো লেখা আছে, মানগুলো নিয়ে কারোর কোনো দ্বিমত আছে কিনা, অথবা বুঝতে অসুবিধা আছে কিনা? ভাইয়া, হ্যাঁ, বলেন। যদি অবশিষ্ট অর্থের উপর, ওই লাইনটা একটু বোঝা যেত। আচ্ছা, বলছে কি যদি অবশিষ্ট অর্থ, তাহলে অবশিষ্ট অর্থ কত? আমার বলছিল কি 2 লাখ থেকে 50,000 বাদ দিলাম, তাহলে ওই যে 1.5 লাখ, ওই 1.5 লাখ টাকার উপরে 3 মাস অন্তর দেও, তার মানে 3 মাস পর পর আমি কিস্তি দিব। তার মানে 3 মাস পর পর যদি কিস্তি দেই, তাহলে 1 বছরে মোট 12 মাস, তার মানে 4 বার, 3 4 এ 12, তাই 4 4 বার দিব। তাই বলছে এম এর মান 4। আর বলছে কি 3 মাস অন্তর দেয় কিস্তিতে 10 বছরে পরিশোধ দাও। তাহলে এই টাকাটা আমি কয় বছর ধরে দেব? 10 বছর ধরে দেব। তার মানে 10 বছরে পরিশোধ দাও, তাই এন এর মান 10। যদি অবশিষ্ট অর্থের উপর 12% হারে, তাহলে 12% এন এর মান ত্রৈমাসিক চক্রবৃদ্ধি। ওই দেখেন সেই 3 মাস বলছিল, একই কথা। ওই 3 মাস অন্তর দেওয়া ত্রৈমাসিক, একই কথা। চক্রবৃদ্ধি সুদ ধার্য করা হয়, তবে কিস্তির পরিমাণ কত? = 8। ঠিক আছে? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমি এখান থেকে কার মান নির্ণয় করবো? এর মান নির্ণয় করব, পিভি অ্যানুইটি। দেখেন এখানে কথা হচ্ছে, আমার অঙ্কে বছরের শুরু শেষ কিচ্ছু বলা নেই। আমরা সত্য জানতাম যদি কখনো অঙ্কে বছরের শুরু শেষ কিছু না থাকে, তাহলে আমাদের শেষ ধরতে হয়। আর যদি শুরু বলা থাকে তাহলেই শুরু ধরতে হয়। কিন্তু এই অঙ্কটা দেখেন আমাদের শেষ তো ছিলই, তাহলে বা শুরু শেষ কিছু উল্লেখ ছিল না, আমরা সেভাবে ধরছিলাম। বা বছর বছরে পরিশোধ বলছিল, কিছু উল্লেখ ছিল না সরাসরি, তাহলে শেষ ধরছিলাম। কিন্তু কথা আছে, এখানে এম আসছে। তাহলে আমাদের সূত্রে আমরা জানি যদি কখনো অঙ্কের মধ্যে এম তথ্যটা থাকে, তাহলে আর এর সাথে এম এর মানটা ভাগ হয়, আর এন এর সাথে এম এর মানটা গুণ হয়। দেখেন সেটা আমরা করছি, সেই সূত্রটা লিখছি। দেখেন আমরা মান বসাইলাম, ক্যালকুলেশন করলাম। আমাদের কাছে দেখেন লাস্ট কত আসছে, এই যে এ সমান 6,490 টাকা। ঠিক আছে?
আপনাদের কাছে এই পিডিএফটা কি দেওয়া আছে নাকি? আমাদের যে বিজনেস ম্যাথ আমি যেটা করাচ্ছি এখান থেকে কি পিডিএফ দেওয়া হয়েছিল আপনাদের কোনো? মনে হয় আপনাদের দেওয়া হয়নি পিডিএফ। দিছিলেন নাকি, কোনো পিডিএফ পাইছিলেন আপনারা? ভাইয়া একটু না ভাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে দেখেন, এই যে অংশটা আমরা করলাম, এখানে কিন্তু এই যে দেখেন সিরিয়াল কিন্তু মেনটেন করা নাই, অর্থাৎ 1 2 3 এভাবে নাই দেওয়া কিন্তু। আছে হ্যাঁ হ্যাঁ বলেন। দেওয়া আছে ভাইয়া, একটা মানে নিউক্লিয়ার সাজেশন বিজনেস হ্যাঁ হ্যাঁ ম্যাথের নামে হ্যাঁ, একটা তাহলে পিডিএফ। তাহলে ওটাই দেখবেন, ওটাই সিরিয়াল দেওয়া আছে সব। আমি সিরিয়াল দিয়েই করাচ্ছি কিন্তু এখানে সিরিয়ালই নাই। দেখেন দাগ নাম্বার আছে কিন্তু সিরিয়াল নাই দাগ নাম্বারের। যে 1 2 3 এভাবে নাই, দেখেন একটা একটা এক এক ভাবে আসছে। অর্থাৎ একই রকমের অঙ্কগুলোকে আমি এক জায়গায় রেখে ক্যালকুলেশন করার চেষ্টা করছি। আচ্ছা, তাহলে 6,490 টাকা। এখানে আশা করি কারো কোনো সমস্যা নেই। পরের অঙ্কে যাচ্ছি। HW দেখেন, এইগুলো আপনাদের বাসার কাজ। আমার ইচ্ছা আছে আপনাদের এর পরবর্তীতে আরো একটা অধ্যায় করায়, আর 2টা অধ্যায় আমার করানোর ইচ্ছা আছে এখন, যতদূর যেতে পারি। মানে তাহলে আপনাদের কয়টা অধ্যায় হচ্ছে? আমাদের এই অধ্যায়টা হলে কি 5টা অধ্যায় হচ্ছে না? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, আরো 2টা জি অধ্যায় ভাই। আমার করানোর আশা আছে। এখন চেষ্টা করছি আমি যতদূর সম্ভব আপনাদের আরো 2টা অধ্যায় করানোর। ঠিক আছে, হয়তো বা আগামী ক্লাসে এই অধ্যায় শেষ হয়ে যাবে। ঠিক আছে ভাই। ঠিক আছে। আজকে একটু দেরি হলো, কিছু খেয়াল ছিল না আমার, একটু বাইরে ছিলাম, আসতে একটু দেরি হয়ে গেছিল। ঠিক আছে ভাই, ভালো থাকবেন সবাই। জি ভাইয়া, আল্লাহ হাফেজ।